আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রাচীন মানুষেরা কিভাবে গ্রানাইটের মতো কঠিন পাথর কেটে শত শত টন ওজনের বিশাল ব্লক তৈরি করত? আরও অবাক করা বিষয় হলো দুটি পাথরের সংযোগ এত নিখুঁত যে মাঝখানে একটি সুস্থ দূরের কথা ছুরির ফলা পর্যন্ত ঢোকানো যেত না। আমাদের ইতিহাসের পাঠ্য বইগুলি দাবি করে প্রাচীন সেই সময়ের স্থাপত্যি ও কারিগরদের হাতে ছিল মূলত তামার ছেনি ও মোটা শনের দড়ি। কিন্তু পাথরের গায়ে যখন আমরা এমন সব ড্রিলিং বা কাটার দাগ দেখতে পাই যা আধুনিক ডায়মন্ড কাটার দিয়েও নকল করা প্রায় অসম্ভব, তখন সেই দাবিগুলি বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। পেরু, মিশর এবং জাপান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক একই ধরনের প্রযুক্তির নিদর্শন পাওয়া গেছে, অথচ এই সভ্যতাগুলির মাঝে ছিল হাজার হাজার কিলোমিটারের দূরত্ব এবং হাজার বছর সময়ের ব্যবধান। তবে কি এই মিল শুধুই কাকতালীয়? আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু স্থানে, যা প্রত্নতাত্ত্বিকরা যুগের পর যুগ ধরে জানিয়ে বিতর্ক করে আসছেন। আমরা চেষ্টা করব সেই অলৌকিক কল্পকাহিনীর আড়াল থেকে বাস্তব সত্যটাকে আলাদা করতে। জাভা দ্বীপ, ইন্দোনেশিয়া। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় মানুষজন এখানকার গুনুং পাতাং পাহাড়ে ছুটে আসত, কারণ তাদের পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে এখানে প্রার্থনা করতে। তাদের কাছে এটি ছিল কেবল একটি পবিত্র পাহাড়, যার চূড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে বহু পুরনো পাথর। কিন্তু 2010 সালে সব পাল্টে গেল যখন ভূতাত্ত্বিকরা এখানে এলো গবেষণা করতে। তারা জিও রাডার দিয়ে মাটি স্ক্যান করতে শুরু করলো, কিন্তু স্ক্রিনে ফুটে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য। মাটি আর ঘাসের স্তরের নিচে লুকিয়ে ছিল সাধারণ কোনো পাহাড় নয়, বরং মানুষের তৈরি এক বিশাল কাঠামো। মাটির 30 মিটার গভীর থেকে পাথরের ফাঁকে পাওয়া জৈব পদার্থের উপর যখন বিজ্ঞানীরা রেডিও কার্বন ডেটিং চালালেন, তখন ফলাফল দেখে তারা নিজেদের যন্ত্রপাতি পুনরায় পরীক্ষা করতে বাধ্য হলেন। পাথরটি পরীক্ষা করে দেখা গেল এর বয়স প্রায় 20,000 বছর। এটি ছিল সেই চরম বরফ যুগের সময় যখন পৃথিবীতে ম্যামথরা ঘুরে বেড়াতো। এমনকি মিশরের পিরামিড তৈরি হতেও তখনও বাকি ছিল 15,000 বছর। প্রচলিত বিজ্ঞান অনুযায়ী 20,000 বছর আগে মানুষ ছিল সাধারণ শিকারী আর খাদ্য সংগ্রাহী, যারা গুহায় বা কুঁড়ে ঘরে বাস করত। এই গুনুং পাতাঙ্গি হল আটলান্টিস বা হারিয়ে যাওয়া কোনো অতি উন্নত সভ্যতার প্রমাণ, যা মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। ভূতাত্ত্বিকরা এই রহস্যময় পাথরের খণ্ডগুলির আসল রহস্য উন্মোচন করে ফেললেন। এগুলি মূলত কলামনার ব্যাসাল্ট বা স্তম্ভাকৃতির ব্যাসল্ট পাথর। আগ্নেয়গিরির জ্বালামুখের লাভা যখন ধীরে ধীরে ঠান্ডা হয়, তখন তা প্রাকৃতিকভাবেই এমন নিখুঁত জ্যামিতিক স্তম্ভের আকারে ফেটে যায়। অর্থাৎ এই পিরামিডের ইটগুলি কোনো ভিন গ্রহের কারখানায় তৈরি হয়নি, বরং খোদ প্রকৃতি এগুলিকে এভাবেই গড়ে তুলেছিল। প্রাচীন মানুষরা সত্যি এই জায়গাটি খুঁজে পেয়েছিল এবং কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাজার হাজার ভারী পাথরের স্তম্ভ টেনে এনে পাহাড়ের ঢাল মজবুত করে বিশাল সব চাতাল তৈরি করেছিল। এটি শূন্য থেকে গড়ে তোলা কোনো স্থাপনা নয়, বরং প্রাকৃতিক ল্যান্ডস্কেপকে কাজে লাগিয়ে করা এক মহাজাগতিক স্থাপত্য কর্ম। ইয়োনাগুনি দ্বীপ, জাপান। দেশটির একদম পশ্চিম প্রান্তে অবস্থিত রহস্যে ঘেরা ইয়োনাগুনি দ্বীপ। 1986 সালে একজন ডাইভার আরাতাকি এই গভীর জলে নেমেছিলেন হ্যামারহেড শার্ক দেখার জন্য, কিন্তু মাছের বদলে তিনি সমুদ্রের তলদেশে এমন কিছু দেখলেন যা দেখে তার শ্বাস রুদ্ধ হয়ে যায়। তার চোখের সামনে মাথা তুলে দাঁড়িয়েছিল পাথরের এক বিশাল দানবীয় কাঠামো, যা দেখতে অনেকটা সিঁড়িযুক্ত পিরামিড কিংবা কোনো প্রাচীন দুর্গের মতো। আরাতাকি দেখলেন নিখুঁত সমতল চত্বর, যা অবিকল মানুষের তৈরি সিঁড়ির মতো লাগছিল। এমনকি এই বিশাল স্থাপনাটিকে ঘিরে রাস্তার মতো অদ্ভুত এক গঠনও তার চোখে পড়ল। স্থাপনাটির আকার সত্যি অবিশ্বাস্য। এটি লম্বায় প্রায় 150 মিটার এবং চওড়ায় 40 মিটার পর্যন্ত। এই আবিষ্কারের খবর যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল, তখন সবাই একে জাপানি আটলান্টিস বলে ডাকতে শুরু করল। এই পুরো শহরটি এখন জলের নিচে ডুবে আছে। ভূতাত্ত্বিক তত্ত্ব অনুযায়ী এই অঞ্চলে সমুদ্রের জলের স্তর আজ থেকে প্রায় 10,000 বছর আগে অনেকটাই নিচু ছিল, যে সময়টা শেষ তুষার যুগের সময়। যদি এটি সত্যি মানুষের তৈরি কোনো শহর হয়ে থাকে, তবে এটি মিশরের পিরামিড কিংবা সুমেরীয় সভ্যতার থেকেও অন্তত 5,000 বছরের পুরনো। গবেষকরা দাবি করেন এটি প্রশান্ত মহাসাগরের বুকে হারিয়ে যাওয়া কিংবদন্তি মহাদেশ মুয়ের ধ্বংসাবশেষ। তারা এমন সূক্ষ্ম কিছু দেখতে পান যা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া প্রায় অসম্ভব, যেমন একটি পাথরের পাটাতনের প্রান্তে থাকা দুটি নিখুঁত গোলাকার গর্ত, যা দেখে মনে হয় সেখানে বড় কোনো পিলার বসানো ছিল। আবার এমন একটি পাথর যা দেখতে হুবহু বিশাল কচ্ছপের মাথা বা দক্ষিণ দিকে তাকিয়ে থাকা মানুষ
মানুষের মতো। সমুদ্রের অতলে হারিয়ে যাওয়ার আগে কোন সেই মহান সভ্যতা যারা এমন এক শিল্পকর্ম তৈরি করতে সক্ষম হয়েছিলেন তা নিয়ে আজও প্রশ্ন রয়েছে। তবে বিজ্ঞানীদের মতে এ নিয়ে মতভেদও রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা সন্ধিয়ান হলেও ভূতাত্ত্বিকরা প্রাকৃতিক ব্যাখ্যা দেন। ইয়োনাগুনি মাউন্টেন মূলত বেলে পাথর ও আর্জিলাইট দিয়ে গঠিত, যা টেকটনিক প্লেটের নড়াচড়ায় স্বাভাবিকভাবে ফাটল ধরে ভেঙে যেতে পারে। দীর্ঘদিনের জলের স্রোত ছোট পাথর সরিয়ে মসৃণ ধারের মতো ব্লকগুলি রেখে গেছে। তবে অনেকের মতে প্রাচীন মানুষ হয়তো এই প্রাকৃতিক কাঠামোকে ব্যবহার বা সামান্য পরিবর্তন করেছিল। তাই ধারণা করা হয় এখানে প্রকৃতি ও মানুষের মিলিত প্রভাব থাকতেই পারে। নান মাডোল প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির বুকে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ পম্পেই। দিনের আলোয় জায়গাটি দেখলে মনে হয় অজানা কোনো যুগের মানুষ নিখুঁত পরিকল্পনায় গড়ে তুলেছিলেন এক বিস্ময়কর স্থাপনা। এই দ্বীপে যদি আপনি কখনো যান তবে সেখানকার স্থানীয়রা আপনাকে একটি বিষয়ে অবশ্যই সতর্ক করে দেবে, আর তা হলো সূর্যাস্তের পর যেন ভুল করেও কখনো নান মাদলের ধ্বংসাবশেষে পা না দেন। দ্বীপবাসীদের বিশ্বাস রাত নামলেই এখানে জেগে ওঠে প্রাচীন রাজাদের অতৃপ্ত আত্মারা, যারা আগন্তুক কোনো অতিথিদের একদমই সহ্য করতে পারে না। নান মাডোল হল পৃথিবীর একমাত্র প্রাচীন শহর যা শক্ত মাটির উপর তৈরি করা হয়নি, বরং এটি গড়ে তোলা হয়েছিল সরাসরি জলের উপর, ম্যানগ্রোভ বন আর প্রবাল প্রাচীরের ঠিক মাঝখানে। এটি মানুষের তৈরি 92টি কৃত্রিম দ্বীপের এক বিশাল শহর, যা সংযুক্ত রয়েছে অসংখ্য খালের মাধ্যমে। আর এই কারণেই একে ডাকা হয় প্রশান্ত মহাসাগরের ভেনিস নামে। এই দ্বীপের চারপাশের বাতাস সবসময় থমথমে আর ভারী এক রহস্যময় ভাব বিরাজ করে। নান মাডোল তৈরিতে ব্যবহৃত মোট পাথরের ওজন দাঁড়ায় প্রায় 7.5 লক্ষ টন। এই অকল্পনীয় বিশালতা বোঝার জন্য এর তুলনা করা যেতে পারে মিশরের গ্রেট পিরামিড বা খুফুর পিরামিডের পাথরের আয়তনের সাথে। 1907 সালে দ্বীপের তৎকালীন জার্মান গভর্নর ভিক্টর বার্গ নান মাডোলের ঠিক মাঝখানে অবস্থিত প্রাচীন শাসকদের একটি সমাধি খুঁড়ে ফেলেন। ভেতরে সাধারণ মানুষের চেয়েও অনেক বড় আকারের হাড়গোড় খুঁজে পেয়ে বার্গ নিজেকে বিজয়ী মনে করেছিলেন। তিনি ভেবেছিলেন তিনি হয়তো এক অজানা দৈত্যাকার জাতির সন্ধান পেয়েছেন, কিন্তু তার সেই বিজয় উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিন সকালেই গভর্নর ভয়ানক যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান। চিকিৎসকরা তার মৃত্যুর কোনো কারণই খুঁজে পাননি। স্থানীয়রা বলেছিলেন তিনি সাউডেরুর রাজবংশের আত্মাদের শান্তি বিঘ্নিত করেছিলেন, যার ফল হিসাবে তাকে মৃত্যু ভোগ করতে হয়েছে। নান মাডোল তৈরির এই রহস্য দশকের পর দশক ধরে গবেষকদের মাথা ঘুরিয়ে দিয়েছে। রাস্তাঘাটহীন গভীর জঙ্গলের ভেতর দিয়ে 50 টন পাথরের স্তম্ভ টেনে আনা কিভাবে সম্ভব? চাকা ব্যবহার করলে তা মুহূর্তেই কাদায় ডেবে যেত। তবে পাথর বহনের এই গোপন রহস্যটি উন্মোচিত হয় যখন প্রত্নতাত্ত্বিকরা অনুমানের বদলে হাতে কলমে পরীক্ষার সিদ্ধান্ত নিলেন। তারা বুঝতে পারলেন স্থলপথে পাথর টানা ছিল বোকামি। দ্বীপবাসীরা আসলে সমুদ্রকে এই পাথর টানতে ব্যবহার করেছিল। ব্যাসল্ট পাথরের কলামগুলিকে বাঁশ আর কাঠের তৈরি বিশাল ভেলার নিচে ঝুলিয়ে দেওয়া হতো। তারপর জলে পাথর কিছুটা হালকা হয়ে যেত আর ভেলায় সেগুলিকে ডুবতে দিত না। কিন্তু একটি ক্রেন ছাড়া 50 টন ওজনের পাথর এই 8 মিটার উচ্চতায় তোলা কিভাবে সম্ভব হতো? এখানে তারা ব্যবহার করেছিলেন ইনক্লাইন্ড প্লেন পদ্ধতি। তবে সবচেয়ে কৌতূহল জাগানো বিষয়টি ছিল এটি তৈরির আসল উদ্দেশ্যে। কেন এত অমানসিক পরিশ্রম করা হয়েছিল? এর উত্তরটি ছিল বেশ নিষ্ঠুর। সাউডেলুর রাজবংশ নান মাডোলকে কোনো মন্দির বা দুর্গ হিসেবে তৈরি করেনি। এটি আসলে ছিল এক সোনার খাঁচা। সম্রাট বা রাজা আদেশ দিয়েছিলেন দ্বীপের সব স্থানীয় সর্দার আর পরিবারবর্গকে এই পাথরের শহরে এসে বসবাস করতে। শুনে মনে হতে পারে এটি ছিল এক বিশাল সম্মান, কিন্তু আসলে এটি ছিল এক সূক্ষ্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই কৃত্রিম দ্বীপগুলিতে না ছিল কোনো সুপেয় পানীয় উৎস, না ছিল চাষবাস করার কোনো সুযোগ। একটি সাধারণ নারকেল থেকে শুরু করে এক ঢোক খাবার জলও সবকিছুই নৌকা করে মূল ভূখণ্ড থেকে বয়ে আনতে হতো। তাই এখানকার স্থানীয় সর্দাররা বা নেতারা পুরোপুরিভাবে সম্রাটের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। কেউ যদি বিদ্রোহের চিন্তা করত তবে তার খাদ্য সরবরাহ বা সাপ্লাই লাইন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হতো। নান মাডোল আসলে ইতিহাসের প্রথম এলিট কনসেন্ট্রেশন ক্যাম্প বা অভিজাত বন্দি শিবির, যেখানে স্থাপত্যকলাকে ব্যবহার করা হয়েছিল চরম স্বৈরাচারী শাসনের হাতিয়ার হিসাবে। নান মাডোলের প্রকৌশলীরা মানুষকে বশ করার জন্য চতুরতার আশ্রয় নিয়েছিলেন। আপনার কাছে কোন স্থাপনাটি সবচেয়ে বেশি অবাক করেছে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।